ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন। তোমরা আগে বেশ কয়েকটা ভিডিও পেয়েছো। আজকেও আমি আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা যারা আমার ক্লাসে প্রতিনিয়ত ইংরেজি গ্রামার শিখছো, তোমাদের জন্য এই ক্লাসটা একটি অনবদ্য এবং গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, কোনোভাবে স্কিপ না করে। আর আরও একটা কথা, তোমরা ভিডিওটি দেখে একটু বেশি করে কমেন্ট করো যে তোমরা কি চাইছো, কিভাবে ভিডিও চাইছো, কি রকম ভিডিও চাইছো, সে সম্পর্কে তোমরা একটু কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে? আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই হয়তো জানো না, টেন্সকে ইংরেজি গ্রামারের মা বলা হয়। অর্থাৎ টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বা ইংলিশ গ্রামারকে খুব ভালোভাবে বুঝতে হলে টেন্সকে তোমাদের বুঝতেই হবে। টেন্স ছাড়া এক কথায় কোনো গতি নেই। অতএব আজকের ক্লাসটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই মন দিয়ে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করি। টেন্স। দেখো, প্রথমে কয়েকটি বাক্য আমি বলি। এই যে দেখো, আমি ভাত খাই, আই ইট রাইস। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে এই সেন্টেন্সগুলো। আবার দেখো, কখনো আমরা বলি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আবার কখনো এভাবেও তো বলি যে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এই যে দেখো, কখনো বললাম খাই, কখনো বললাম খেয়েছিলাম, কখনো খাবো। ইংরেজিতেও দেখো ইট, এট, আবার উইল ইট। এইভাবে ভার্বগুলো পরিবর্তন হলো, তাই না? তাহলে এই ভার্বগুলো যে পরিবর্তন হলো, কেন হলো, কিসের জন্য হলো, কেনই বা আমরা করি? এগুলোর সাহায্যে কি নানা রকম ভাব আমরা বুঝতে পারি না? অবশ্যই পারি তো। কারণ খাই মানে একরকম বোঝায়, খেয়েছিলাম মানে আর এক রকম বোঝায়, ঠিক সেরকম খাবো মনেও আর এক রকম বোঝায়। সেটা তো তোমরা জানোই। এই যে ভার্বগুলোর বিভিন্ন রূপ প্রকাশ পাচ্ছে, এটাই কিন্তু টেন্স। দেখো, আমি লিখেছি এখানে টেন্স মানে কি? ক্রিয়ার কাল। তাহলে এই যে ইট, এট, উইল ইট, এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্ব বা ক্রিয়ার কাল বোঝাচ্ছে। এই কাল বোঝানোটাই হলো টেন্স। ঠিক আছে? এই যে টেন্স, দেখো আমি কখনো বললাম খাই, কখনো খেয়েছিলাম, কখনো খাবো। তাহলে এগুলো তো তোমরা জানো। যখন বলি খাই, তার মানে কি? বর্তমানের সময় বোঝাচ্ছে। আবার যখন আমরা বললাম খেয়েছিলাম, তখন কি? অতীতের কথা আমরা বলি না? ঠিক সেরকম দেখো, যখন আমি বলি খাবো, তার মানে কি? পরে, ভবিষ্যতে হবে, সেটা বোঝায় না? এজন্যই টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করি। টেন্সের তিনটে ভাগ কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, যেটা এখন বোঝাচ্ছে। পাস্ট টেন্স মানে অতীতকাল, যেটা ঘটে গেছে, ইতিমধ্যে যেটা ঘটে গেছে, যেটা গত হয়ে গেছে। ঠিক সেরকমভাবেই ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, যেটা ঘটবে, হবে বোঝায়। এবার
এই টেন্সগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। আমি একটু অন্যভাবে তোমাদের টেন্স বোঝানোর চেষ্টা করব। তোমরা অনেকেই টেন্স বোঝার জন্য বিভিন্ন বই, মাস্টার অফ টেন্স নামক একটি বই আছে, যেগুলোকে তোমরা ভীষণ করে ফলো করতে থাকো। কিন্তু আমি আমার মতো করে সহজ ট্রিক্স তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের জন্য টেন্স বোঝাটা অনেক সহজ হবে। তো অবশ্যই ক্লাসে কিন্তু স্টিক থেকো। দেখো, তাহলে আমি কি বললাম, যে এই তিনটে ভাগে আমরা টেন্সকে ভাগ করি। এই যে তিনটে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই যে তিনটে টেন্স, এই তিনটে টেন্সকেও প্রতিটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। প্রতিটা টেন্সের চারটি ভাগ। কি কি সেগুলো একটু দেখে নাও। সিম্পল, সিম্পল বা ইনডেফিনাইট, সিম্পলেরই আর এক নাম ইনডেফিনাইট। কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। নাম্বার 3 পারফেক্ট, অ্যান্ড নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্স, সেটা প্রেজেন্ট টেন্স তারও এই চারটি ভাগ হবে, পাস্ট টেন্স তারও চারটি ভাগ হবে, ঠিক একই রকমভাবে ফিউচারেরও এইরকম চারটি ভাগ আছে। এবার আমরা এই টেন্সগুলো সম্পর্কে, এই ভাগগুলোকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। প্রথমেই আসছি প্রেজেন্ট টেন্স নিয়ে। দেখো, প্রথম প্রেজেন্ট সিম্পল টেন্সে আসছি। প্রেজেন্ট সিম্পল টেন্স, একে আবার কেউ কেউ প্রেজেন্ট ইনডেফিনাইটও বলতে পারে। এটা আমি একটু অন্যভাবে দিচ্ছি, দেখো তোমাদের সেটা সহজ লাগে কি না। কখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে করব? একটা বাক্য তোমরা পেলে, সেই বাক্যটা পাওয়ার পর তোমাদেরকে বুঝতে হবে যে সেটা কোন টেন্সে আসছে। সেটা বোঝার জন্য এই কখন হয় এই টার্মটা আমি ইউজ করেছি। দেখো, বর্তমানকালের কোনো ঘটনা, চিরসত্য ঘটনা বা বর্তমানের অভ্যাস, এইরূপ বোঝালে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স করব। ঠিক আছে, একটু খেয়াল রাখবে। বর্তমান মানে এখন কোনো ঘটনা ঘটছে, বা চিরসত্য ঘটনা, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, তারপর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এগুলো তো চিরসত্য ঘটনা। এরকম আবার বর্তমানের অভ্যাসও আছে। আমি প্রতিদিন স্কুলে যাই, বাবা প্রতিদিন অফিসে যান, এই রকম বর্তমানের অভ্যাস, সেই সব ঘটনা যদি বোঝায় তখন তোমায় প্রেজেন্ট সিম্পল টেন্স করতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স তো করলে, এবার সেটাকে বাক্যে লিখতে হলে তার গঠন বা স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। সেই গঠনটা কি? প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয়, প্রথমে দেখো এস, এস মানে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, আমি শর্ট ফর্মগুলো লিখেছি। এস সাবজেক্ট হবে, তারপরে V1, এই যে V1, পরে দেখবে তোমরা V2, V3 আসছে। এগুলো সম্পর্কে যখন ভার্বের ক্লাস করব আমি ডিটেলসে বলবো, কিন্তু তোমরা ওই যে আগে দেখলে না, ইট, এট, আবার দেখো আর একটা ফর্ম হয় ইটেন, এগুলোই V1, V2, V3। অর্থাৎ ইট সেটা V1 প্রেজেন্ট ফর্ম হলে, এট পাস্ট ফর্ম সেটাকে V2 বলা হয়, আবার ইটেন সেটা হচ্ছে পারফেক্ট ফর্ম, সেটাকে আমরা V3 বলি। এইভাবে আমি V1, V2, V3 ব্যবহার করব। এগুলো তোমরা আস্তে আস্তে নিশ্চিত বুঝতে পারবে। তারপরে দেখো, ব্র্যাকেটে আমি এস বা ইএস দিয়েছি। এটা কেন দিয়েছি একটু বুঝে রাখবে। এই প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রেই কিন্তু এইটুকু একটু সামান্য জটিলতা আছে। যদি দেখো এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস অবশ্যই দিতে হবে প্রয়োজন মতো। কোনো ভার্বের সঙ্গে এস যেতে পারে, কোনো ভার্বের সঙ্গে ইএস যেতে পারে, প্রয়োজন মতো এস বা ইএস দিতে হবে।
এগুলো কিন্তু নোট রাখবে। এই পয়েন্টগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট রাখবে কিন্তু। আর অবজেক্ট, ও ও মানে অবজেক্ট, কর্ম, আর OTH দিয়েছি, এটা হচ্ছে আদার্স। বাক্যে অনেক সময় অন্য কিছুও তো থাকে, এই সাবজেক্ট, কর্তা, ভার্ব, ক্রিয়া এবং অবজেক্ট, কর্ম, এগুলো ছাড়াও বাক্যে অনেক কিছুই থাকে, সেগুলোকে আমরা আদার্সের মধ্যে রাখলাম। ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে নিও, পজ করে নিয়ে ব্যাপারটাকে ভালো করে রিমাইন্ড করো। এগুলো কিন্তু প্রথম থেকে ভালো করে বুঝতে হবে। চলো এবার উদাহরণে আসি। দেখো উদাহরণে দিয়েছি বাবা খবরের কাগজ পড়ে। বাবা খবরের কাগজ পড়ে, এটা বর্তমানের ঘটনা বোঝাচ্ছে। আবার যদি বলো প্রতিদিনের অভ্যাসও বোঝাচ্ছে, যে বাবা প্রতিদিন খবরের কাগজ পড়ে, এটাও হতে পারে। এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হচ্ছে। তার গঠন আমাদের কাছে দেওয়া আছে, সেই গঠনে ফেলো। দেখো সাবজেক্ট, এখানে কে? বাবা, বাবা কর্তা, কারণ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই হলো কর্তা বা সাবজেক্ট। তাহলে কে খবরের কাগজ পড়েন? বাবা, বাবা হলো সাবজেক্ট। দেখো ফাদার বসিয়েছি, কারণ বাবা ইংরেজি ফাদার, এটা তোমরা সকলেই জানো। এবার দেখো পড়া, পড়া এই যে ভার্ব, ভার্ব মানে কি? কাজ করা বোঝায়। তাহলে পড়া, পড়াটা ভার্ব। পড়া ইংরেজি রিড, সেটাও তোমরা অনেকেই জানো। এখানে দেখো ফাদার, যেহেতু V1 রিড, তার সঙ্গে আমি এস যোগ করেছি। কেন এস যোগ করেছি? এই যে ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যই কিন্তু এসটা যোগ করেছি। এবার দেখো কি পড়েন? বাবা কি পড়েন? খবরের কাগজ পড়ে, তাই তো? তাহলে খবরের কাগজ অবজেক্ট বা কর্ম, সেই জন্য দেখো নিউজ পেপার, ফাদার রিডস নিউজ পেপার। কি সহজেই বাক্য তৈরি হয়ে গেল না? তাহলে যে বাক্য তৈরি করতে তোমরা ভয় পাও, দ্বিধাবোধ করো, সেই বাক্য কিন্তু এই টেন্স যদি ভালো করে বুঝে নিতে পারো, সেই বাক্য কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করে ফেলতে পারবে। আর ওই ইংরেজি বাক্যকে নিয়ে ভীতি, সেটা আর তোমাদের থাকবে না। তাহলে মন দিয়ে দেখছো তো? দেখো এরপরে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটা খেয়াল রাখবে। কন্টিনিউয়াস মানে অনবরত, যেটা চলছে সেরকম বোঝায়। তাহলে প্রেজেন্ট বর্তমানকালে, তাহলে বর্তমানে কোনো ঘটনা ঘটছে বা কোনো কাজ করা হচ্ছে, সেটা কিছুক্ষণ ধরে চলছে, এই রকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? দেখো প্রথমে সাবজেক্ট দেবে, এটা খেয়াল রাখবে যে কোনো বাক্য তৈরির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট দেবে, তারপরে ভার্ব দেবে, তারপরে অবজেক্ট বা অনেক সময় আদার্স থাকে। এই বাক্য গঠন নিয়েও আমি পরের কোনো ক্লাসে কিন্তু ডিটেলসে আলোচনা করব। আমরা ইংরেজিতে বাক্য গঠন কিভাবে করি সেটা নিয়েও একটা ক্লাস অবশ্যই আমি দেব। যাই হোক, এখন ফিরে আসি। দেখো তাহলে সাবজেক্ট কর্তা আগে দিলাম, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর। তাহলে কখনো সাবজেক্ট অনুযায়ী কখনো অ্যাম বসতে পারে, কখনো ইজ বসতে পারে, কখনো আর বসতে পারে। যখন যা ইচ্ছে কিন্তু বসাতে পারবো না। সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। আর দেখো প্লাস দিয়ে VING দিয়েছি। এই যে VING কেন দিয়েছি? মানে ভার্বের সঙ্গে ING ফর্ম, ভার্বের সঙ্গে ING যোগ করতে হবে। এই যখন ভার্বের সঙ্গে ING যোগ করবে তখনও একটা কথা খেয়াল রাখবে, ভার্বের সঙ্গে ING যোগ করার সময় অনেকেই ভুল করে পাস্ট ফর্মের সঙ্গে ING দিয়ে দেয়, কিন্তু কখনোই তা হবে না। ING যুক্ত হবে শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের সঙ্গেই।
তারপরে দেখো অবজেক্ট আর আদার্স। এবার একটা উদাহরণে আসি। দেখো এখন আমরা কি করছি, তোমরা আমার ক্লাস করছো, ইংরেজি গ্রামার শিখছো, আমি সেই বাক্যটাকেই ধরে নিলাম, আমরা এখন ইংরেজি পড়ছি। তাহলে কি আমরা এখন ইংরেজি পড়ছি, তাহলে কি বর্তমানে চলছে বোঝাচ্ছে না? এখন চলছে, তাহলে বর্তমানে চলছে বোঝাচ্ছে তো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে কখন হয় এটা দেখতেই বুঝতে পারছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের দিকে নজর দাও। প্রথমে সাবজেক্ট, এখানে কি আমরা, আমরা কারা, কারা পড়ছে, আমরা পড়ছি, তাহলে আমরা সাবজেক্ট, সেই জন্য দেখো উই বসেছে। তারপর উইয়ের সঙ্গে এম বা ইস যায় না, উইয়ের সঙ্গে সর্বদাই আর যায়, সেই জন্য আর বসিয়েছি। রিড, রিড মানে পড়া, নিশ্চয়ই জানো, সেই রিড, তার সঙ্গে দেখো আইএনজি যোগ করেছি। কি পড়ছি, ইংরেজি পড়ছি, সেই জন্য ইংলিশ দিয়েছি। আর এখন কথাটা ছিল, সেই জন্য নাও, তাহলে আমরা এখন ইংরেজি পড়ছি, উই আর রিডিং ইংলিশ নাও। হয়ে গেল না? এরপরে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? কোনো কাজ সবে মাত্র, ভালো করে খেয়াল করবে, কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান, এখনো আছে, এরকম ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন দেখো আমরা পরীক্ষা দিয়েছি, মানে পরীক্ষা দিয়েছি মানে পরীক্ষা দেয়া হয়ে গেছে কিন্তু এখনো রেজাল্ট ডিক্লেয়ার হয়নি, রেজাল্ট আউট হয়নি, তার মানে কি প্রভাব বা ফল বাকি আছে। আবার এরকম যে বাবা সবেমাত্র অফিস থেকে ফিরেছেন, তাহলে সবেমাত্র অফিস থেকে ফিরেছেন, এই হয়তো ফিরেছেন এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে ওঠা হয়নি। এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এর গঠন কি? গঠন দেখো, সাবজেক্ট থাকবে আগে, হ্যাভ অথবা হ্যাজ, কারণ তোমরা তো জানো নিশ্চয়ই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ জায়গা পরিবর্তন করে। বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কখনো হ্যাভ, আবার কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে কখনো হ্যাজ বসে। এগুলোও তোমরা জানো, বা না জানলেও আমি পরে কোনো একটি ক্লাসে আলোচনা করে দেব। তবে অবশ্যই কমেন্ট কিন্তু তোমরা করবে যদি না জানা থাকে। তাহলে হ্যাভ বা হ্যাজ হলো। তারপর ভার্বের থার্ড ফর্ম, এটা তো আমি আগেই বলেছি, V3 মানে ভার্বের থার্ড ফর্ম বসবে, অবজেক্ট এবং আদার্স। দেখো একটি উদাহরণে আসি। আমি এইমাত্র তোর চিঠি পেলাম। এই বাক্যগুলো তোমাদের লেটার রাইটিংও পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। আমি এইমাত্র, জাস্ট এইমাত্র তোর চিঠি পেলাম। এখানে সাবজেক্ট বা কর্তাকে আমি, দেখো আমি আই বসিয়েছি, আইয়ের সঙ্গে হ্যাভ যায়, এটা তোমরা অনেকেই জানো, হ্যাভ বসেছে। এই যে সবে মাত্র কথাটা ব্যবহার করেছি তার জন্য জাস্ট দিলাম, আই হ্যাভ জাস্ট রিসিভড, রিসিভ মানে গ্রহণ করা, তার থার্ড ফর্ম রিসিভড। ইয়োর লেটার, তোর চিঠি। এবার আসি, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা একটু মজা, খেয়াল করবে আগের কোনো একটি টেন্সের সঙ্গে মিল আছে কিন্তু, একটু খেয়াল করে দেখো। বর্তমানে চলছে এবং সময়ের উল্লেখ থাকবে, এগুলো আমি আর ডিটেলসে লিখলাম না। কোনো কাজ বর্তমানে মানে এখন চলছে, বা কোনো ঘটনা এখন ঘটছে, কিন্তু সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
কোন টেন্সের সঙ্গে মিল খুঁজে পাচ্ছ বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও সেই বর্তমানে চলছে বোঝাচ্ছিল, এখানেও বর্তমানকালে চলছে বোঝাচ্ছে, কিন্তু পার্থক্য একটা আছে। কি সেই পার্থক্য? প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেটা চলছে বোঝাচ্ছে, সেটা যে কোনো সময় ধরে হতে পারে, কিন্তু যখনই আমরা সময়ের উল্লেখ করে দিচ্ছি তখনই সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এর গঠন কি? সাবজেক্ট আগে বসবে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, বিন বিন আসবে এখানে, BEEN বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আসছে, অবজেক্ট প্লাস আদার্স। এবার উদাহরণে আসি। ছেলেরা 1 ঘন্টা ধরে খেলছে। ছেলেরা 1 ঘন্টা ধরে খেলছে। ছেলেরা খেলছে এই কথাটা যদি আমরা বলি তাহলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, দ্য বয়েজ আর প্লেইং। কিন্তু যখনই আমি বললাম ছেলেরা 1 ঘন্টা ধরে খেলছে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, কারণ ওই যে 1 ঘন্টা সময়ের উল্লেখ আছে। দেখো সেটাই করেছি। সাবজেক্ট দ্য বয়েজ, এই যে বয়েজ প্লুরাল আছে সেই জন্য হ্যাভ বসেছে। তারপরে বিন, ভার্বের সঙ্গে প্লে মানে খেলা, এটা তো জানো, তার সঙ্গে আইএনজি। ফর অ্যান আওয়ার, এই যে 1 ঘন্টা ধরে, সেই জন্য ফর অ্যান আওয়ার। এইগুলোকে, এই যে ফর অ্যান আওয়ার, এটাকেই আদার্সের মধ্যে তোমরা ফেলতে পারো। এই বাক্যে কিন্তু অবজেক্ট নেই, অবজেক্ট ছাড়াও কিন্তু বাক্য হতে পারে। আবার এখানে অবজেক্ট দেওয়া যেতে পারে, ধরো ছেলেরা 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, তাহলে অবজেক্টের জায়গায় শুধু ক্রিকেট বসে যাবে। ফুটবল খেলছে, অবজেক্টের জায়গায় ফুটবল বসে যাবে। তাহলে এইভাবে আজকে আমরা প্রেজেন্ট টেন্সটা সম্পূর্ণটা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা অনেক সহজ পদ্ধতি, তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, তাহলে শুধু নিজের মধ্যে কিন্তু এটাকে আটকে রেখো না, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরাও এ সম্পর্কে ভালো করে বুঝতে পারে। টেন্স তো শেষ করতে পারলাম না আজকে, আরও টেন্সের কিছুটা অংশ রয়েই গেল, তোমরা বুঝতেই পারছো। সেই বাকি টেন্সগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এটুকুই, বাই।